বুঝলি আখি, তোর জামাই বিশাল বড়লোক, মেলা ধানি জমি আছে, গঞ্জে নাকি একটা হোটেলও আছে, ভাতের হোটেল। তোর রান্দার ঝামেলা নাই, 3 বেলা হোটেল থেকে খাওয়ান আসবো। তুই যে বাড়িতে থাকবি সেইটা জামাই নিজের বাড়ি, ফাঁকা বাড়ি, তোর বাপের মতো টিনের ঘর না। একটাই ঝামেলা, জামাইয়ের বয়স একটু বেশি, এই ধর 40-45, তাতে কি, বুইড়া জামাইয়ের অনেক সুবিধা আছে, দেখবি তোরা শোনো শোনো করে রাখবো। অরার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাওয়ার উপক্রম। যে মেয়েটা ছোট্ট এই গ্রামে হাজার দারিদ্রতার মাঝেও দেশকে বদলে দেওয়ার স্বপ্ন দেখে, সে কি করে পারবে বৃদ্ধ একটা লোককে বিয়ে করে ঘর সংসার সাজাতে? এই প্রথমবারের মতো বুকে সাহস সঞ্চয় করে অরা বাবার সামনে দাঁড়িয়ে কম্পিত স্বরে বলল। আমি বিয়া করবো না। তৎক্ষণাৎ হাফিজ মিয়া মেয়ের গালে প্রচন্ড এক চর বসিয়ে দিয়ে বললেন, বেদম মাইয়া, বিয়া করবি না মানে? কালকাই তোর বিয়া। 2 দিন ঘরের বাইরে থাইকা পাখা গজাইছে না? মায়া মানুষের পাখা থাকুন ভালো না। মেয়ে মানুষের পাখা গজাবে কি করে? তাদের জন্মই তো হয় অদৃশ্য দুটো পাখা নিয়ে। এজন্য মেয়ে মানুষ একবার ওরা সংকল্প করলে বাধা দেওয়ার সাধ্য কারণই। ওরাকে টেনে হিচড়ে তালাবদ্ধ করে রাখা হলো বাড়ির পেছনের দিকের ঘরটাতে। বাড়ি জুড়ে উৎসবের আমেজ। ছোট ছোট ছেলেমেয়েরা রঙিন কাগজ দিয়ে ঘর সাজাচ্ছে। কম বয়সী মেয়েরা একে অপরের হাত রাঙিয়ে দিচ্ছে মেহেদির লালে। ব্যান্ড পার্টিকে খবর দেওয়া হয়েছে, অনবরত বাজনা বাজিয়ে যাচ্ছে তারা। এসবই করা হয়েছে সোভানুদ্দিনের খরচে। সোভানুদ্দিনের পাশের গ্রামের অন্যতম ধনী ব্যক্তি। টাকার গরমে যেন মাটিতেই পা পড়ে না তার। অরার এইচএসসি পরীক্ষার সিট পড়েছিল তার গ্রামে। নিয়মিত যাওয়া আসায় মেয়েটাকে চোখে পড়ে তার। এক দেখাতেই পছন্দ হয়ে যায়। আর দেরি না করে মেয়েটার বাবা মায়ের কাছে পাঠিয়ে দেন বিয়ের প্রস্তাব। সম্পত্তির লোভে দিশেহারা হয়ে হাফিজ মিয়াও লুফে নেন সেই প্রস্তাব। চিরকাল অন্যায় সহ্য করে আসা অরার ধৈর্যের বাঁধ এবার ভেঙেছে। অদৃশ্য ডানা দুটো মেলে আকাশে উড়ে বেড়ানোর সংকল্পে স্থির হয়ে আছে তার মন। রাতের দিকে শুরু হলো ব্যান্ড পার্টির বাজনা। এদিকে বদ্ধ ঘরে ওরা অতিষ্ঠ হয়ে পড়েছে মুক্তির আশায়। দুশ্চিন্তাগ্রস্ত হয়ে ঘরের ভেতরে পায়চারি করতে করতে হঠাৎ চোখে পড়ল জিনিসটা। এই ঘরের বিছানার একটা পায়া ভেঙে গেছে বহু আগে। নড়বড়ে বিছানাটা সমতল করে রাখার জন্য হাফিজ মিয়া ভেঙে যাওয়া পায়াটির নিচে এক টুকরো ইট রেখে দেয়। অরা তার দুর্বল শরীরে বহু কষ্টে টেনে বের করলো সেই ইটের টুকরো। এরপর আর কি, ঘরের ভেতর থেকে তালা বরাবর অনবরত আঘাত করে যাচ্ছে অরা। মনের মাঝে একরাশ ভয়, যদি ইটের শব্দে কেউ এদিকে চলে আসে, যদি নতুন মা কোনোভাবে বুঝে যায় সে পালানোর চেষ্টা করছে, রাগে ক্ষোভে নির্ঘাত মেরে ফেলবে তাকে। তবুও কোনো কিছুর পরোয়া না করে সাবধানে আঘাত করে গেল অরা। ঘন্টা দেড়েক পর ধপ করে একটা শব্দ ভেসে এলো ঘরের বাইরে থেকে। দরজার ফাঁক থেকে অরা ভয়ে ভয়ে দেখলো তালাটা ভেঙে পড়ে আছে মেঝেতে। হাজারো যন্ত্রণার মাঝেও বিজয়ীর হাসি ফুটে উঠল অরার ঠোঁটে। সকলে বাড়ির সামনের দিকটায় গানে বুঁদ হয়ে আছে। সুযোগটাকে কাজে লাগিয়ে অরা ছুটে চলে যায় পুকুরের কাছে। পুকুরটা বাড়ির পেছন দিকে। যে ঘরটাতে তাকে বন্দি করে রাখা হয়েছিল তার ঠিক মুখোমুখি। অরা 7-5 না ভেবে ঝুপ করে ঝাঁপ দিল পুকুরে। অমাবস্যার ঘুটঘুটে রাতে পুকুরে সাঁতার কাটা সহজ ব্যাপার নয়। ভয়ে সমস্ত শরীর কেঁপে ওঠার কথা, তবুও নির্ভয়ে পুকুর পাড়ি দিয়ে ওপারে পৌঁছে গেল। যে মেয়েটা অমন ক্রূর জীবন ছেড়ে আসার সাহস করেছে, তার আবার অন্ধকারে ভয় কিসের? ওপারে রাইসাদের বাড়ি। ওরা এক নিঃশ্বাসে ছুটে গেল সেখানে। রাইসার মা মলিনা বেগম সবটাই শুনলেন। ওরাকে তিনি সন্তানের স্নেহ দিয়েছেন। মেয়েটা বিপদে পড়ে তার কাছে এসেছে, তিনি কি পারেন তাকে দূরে ঠেলে দিতে? মলিনা বেগম আন্তরিক গলায় বললেন, মা গো, তোমারে এই গ্রামে রাখা যাবে না। তোমার বাপে ঠিকই খুঁজে বাইর করব। কালকে ভোরে তোমারে নিয়ে আমি ঢাকায় যাব। ওইখানে ভালো একটা ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ। এই প্রথম কেউ অরার বিশ্বাস ভাঙেনি। পরদিন ভোরের আলো ফুটে ওঠার আগেই মলিনা বেগম অরার হাত ধরে ছুটে গেলেন বাস স্টেশনের দিকে। খারাপ মানুষগুলোর চোখ ফাঁকি দিয়ে অবশেষে ঢাকায় এসে পৌঁছালো তারা। আগে কোনোদিনও ঢাকায় আসেনি ওরা। শহরের চাকচিক্য সম্বন্ধে কোনো ধারণাই ছিল না তার। এখানকার যানজট, ব্যস্ততা সবকিছুই যেন গভীরভাবে আকর্ষিত করলো তাকে। তবে প্রথম কয়েকটা দিন বেশ ভালোই ঝামেলা পোহাতে হয় মলিনা বেগমকে। বড় গলায় বলেছিলেন মেয়েটাকে মাথা গোজার ঠায়ের ব্যবস্থা করে দিবেন। কিন্তু এই শহরের সকল কিছুই অজানা তার। ওরা চিরকাল বহু যন্ত্রণা সহ্য করে এসেছে বলেই হয়তো প্রকৃতি আর যন্ত্রণা দিল না তাকে। দিন কয়েক বাদে মলিনা বেগম আচমকা খোঁজ পেয়ে যান তার এক দুঃসম্পর্কের ভাই খসরুর। খসরু ঢাকা শহরে রিক্সা চালায়। অরার বিপদের কথা তাকে খুলে বলতে সে খোঁজ দেয় এই শহরের সবথেকে বিখ্যাত এতিমখানার। সন্তানের বাবা মা দুজনাই পৃথিবী ছেড়ে চলে গেলে নাকি তাকে এতিম বলে আখ্যায়িত করা হয়। মা তো বহুকাল আগেই চলে গেছে, তবে বাবা তো আছে। তবুও নির্মম বাস্তবতার সম্মুখীন হয়ে তাকে পা বাড়াতে হলো এতিমখানার দিকে।
এতিম নয় বলেই হয়তো এতিমখানার লোকেরা প্রথম দিকে ওরাকে রাখতে চায়নি তাদের সঙ্গে, তবে তার অসীম সাহসিকতার গল্প শুনে আর দূরে ঠেলে দিতে পারেনি। অরার থাকা খাওয়ার ব্যবস্থা সেখানেই করা হলো। বিনিময়ে তাকে দেওয়া হয় একটা কাজ, এতিমখানার ছোট ছোট ছেলে মেয়েদের পড়ানোর কাজ। কষ্টে জর্জরিত জীবনে নিমিষে এসে উপস্থিত হলো আলোর ঝলকানি। নতুন মায়ের অত্যাচারের ভয়ে অস্থির হয়ে থাকা মেয়েটা নতুন করে বাঁচতে শিখলো, নতুন করে হাসতে শিখলো। ওই ছোট ছোট ছেলে মেয়েরাই হয়ে উঠল তার জীবনের কেন্দ্রবিন্দু। দায়িত্বে বিন্দুমাত্র অবহেলা না করে ওরা প্রতি বিকেলে পড়াতে লাগলো তাদের। সেলিব্রিটিদের এক বদভ্যাস হলো লোক দেখিয়ে জনহিতকর কাজ করা। ভিক্ষুকে ভিক্ষা দিলে সামনে থাকতে হবে ডজনখানিক ক্যামেরা। তাদের ধারণা এতে ভক্তদের ভালোবাসা বহুগুণ বৃদ্ধি পাবে। ওরা এই এতিমখানায় স্থায়ী হওয়ার 6 মাসের মাথায় একদিন হুট করে বেশ কিছু সাংবাদিক নিয়ে আগমন ঘটে বিখ্যাত নায়িকা নওশীন হকের। নওশীন পুরো এতিমখানাটা ঘুরে ঘুরে দেখছে, বাচ্চাদের সঙ্গে হাত মিলাচ্ছে, তাদের নিজে হাতে খাইয়ে দিচ্ছে, খেলনা দিয়ে খেলা করছে। প্রতিটি মুহূর্ত হলো ক্যামেরাবন্দি। এসবের মাঝে হঠাৎ নওশীনের চোখ দুটো গিয়ে স্থির হলো কোণার দিকের একটা ঘরে। কম বয়সী একটা মেয়ে ব্যাপক আগ্রহ নিয়ে ছোট ছোট বাচ্চাদের পড়াচ্ছে, বাচ্চারাও পড়ার তালে তাল মেলাচ্ছে। এতটুকু একটা মেয়েকে এতিমখানায় শিক্ষিকা হিসেবে দেখে বিস্ময়ের সীমা রইল না নওশীনের। নিতান্তই কৌতূহলের বশে মেয়েটার সম্পর্কে আগ্রহ জাগে তার মনে। আগ্রহ নিবারণ করতে এগিয়ে এলেন এতিমখানার মালিক নিজেই। মেয়েটার অতীতের ইতিহাস জেনে কয়েক মুহূর্ত থ মেরে বসে থাকে নওশীন। পরিবার একটা মানুষের সর্বপ্রথম এবং সর্বশেষ আশ্রয়, অথচ পরিবারের কাছেই এমন বঞ্চনার শিকার হয়েছে মেয়েটা। মিনিট কয়েকের জন্য ক্যামেরাগুলো থেকে আড়াল করে নিল নিজেকে। আড়ালে অতি দ্রুত কতগুলো ফোন কল সারল। সবশেষে এতিমখানার মালিককে বলল, ওই মেয়েটাকে ডেকে পাঠান, ওর সঙ্গে কথা আছে। নায়িকা ডেকে পাঠিয়েছে শোনার পর থেকে হাত পা ঠান্ডা হয়ে এলো অরার। জীবনে কখনো হলে গিয়ে সিনেমা দেখেনি সে। গ্রামে থাকতে পাশের বাড়ির টিভিতে হাতে গোনা কয়েকটা সিনেমা দেখলেও এই সম্বন্ধে বেশি কিছু জানা নেই তার। এই নায়িকা তাকে ডেকেছে কেন কে জানে। সিনেমা নিয়ে কোনো প্রশ্ন করবে না তো? প্রশ্নের উত্তর ঠিকভাবে দিতে না পারলে কি তাকে বের করে দেওয়া হবে এখান থেকে? মনে এমন হাজারো ভয় জড়ো করে ওরা গিয়ে দাঁড়ালো নওশীনের সামনে। নওশীন হাসি মুখে বলল, তোমার নাম যেন কি? আখিতারা বানু। আখিতারা। তুমি কি আমার হাজবেন্ডকে চেনো? ওরা প্রবল আতঙ্কে অস্থির হয়ে নাসূচক মাথা নাড়ালো, যেন তার স্বামীকে না চেনা কে বিরাট অন্যায়। নওশীন হাসি হাসি গলায় বলল, আমার হাজবেন্ড আজরাত হক, এদেশের সব থেকে বড় সুপারস্টার। বেশ কয়েকদিন ধরেই আমরা ওর জন্য নতুন ম্যানেজার খুঁজছি, কাউকেই পছন্দ হচ্ছিল না। আজ তোমাকে একবার দেখেই পছন্দ হয়ে গেল। তোমার ব্যাপারে সবটাই শুনেছি আকিতারা। একা একটা মেয়ে বিপদে পড়েছে বলে দয়া করে এই অফারটা করছি না। আমার ধারণা সঠিক ট্রেনিং পেলে তুমি আজরাতের যোগ্য ম্যানেজার হয়ে উঠবে। করবে চাকরিটা? ওরা বেশ অনেকটা সময় ফ্যাল করে তাকিয়ে রইল নওশীনের দিকে। সুপারস্টার ম্যানেজার ট্রেনিং শব্দগুলো মাথার 2 ফুট উপর দিয়ে চলে গেল। নীরবতা ভঙ্গ করে এতিমখানার মালিক দৃঢ় গলায় বলে উঠলেন, করবে না মানে? অবশ্যই করবে। এমন সুযোগ জীবনে বারবার আসে না কি? ম্যাডাম, আপনি ওকে নিয়ে যান। সেদিনের পর থেকে জীবনটা 360 ডিগ্রি কোণে মোড় নেয়। শুরু হয়ে যায় ওরা ট্রেনিং জীবন। আরশাদের ম্যানেজার হওয়ার মতো যোগ্যতা তার তখনও নেই। দীর্ঘদিন সময় নিয়ে তাকে ঘাড় সোজা করে হাঁটতে শেখানো হলো, শুদ্ধ বাংলা শেখানো হলো, আদব কায়দা শেখানো হলো, ড্রাইভিং শেখানো হলো, স্পোকেন ইংলিশের 2টো কোর্সও করানো হলো। চিরাইতো সালোয়ার কামিজ ছেড়ে আপন করে নিল শার্ট প্যান্ট আর কোট। আরশাদের তৎকালীন ম্যানেজার ফারুক সাহেব নিজ হাতে ম্যানেজারের সমস্ত কাজ শিখিয়ে দেয় তাকে। এভাবেই মাস তিনেকের মাঝে আখিতারা বানু হয়ে উঠল আফরোজা ওরা। নতুন জীবনে ওরা এতটাই অভ্যস্ত হয়ে গেল যে পুরনো দিনের স্মৃতিগুলো ভুলতে বসার উপক্রম। খারাপ দিকটাই শুধু ভুলেছে ওরা। সে মানুষগুলো তার জীবনে এসেছিল দেবদূতের মতো, তাদের ক্ষণিকের জন্য ভুলেনি। মলিনা খালার সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে তার। মাসে মাসে তাকে কিছু টাকা পাঠানোর পাশাপাশি যে কোনো বিপদ আপদে এগিয়ে যায় ওরা। মলিনা বেগম এখন আর সে গ্রামে থাকেন না, তাই পরিবার নামক ওই বস্তুর কোনো খোঁজও নেই তার কাছে। এছাড়াও ওরা সময় সুযোগ পেলে ছুটে যায় এতিমখানার ওই বাচ্চাগুলোর কাছে। সকলে এখন বেশ বড় হয়ে গেলেও তাদের আখি আপাকে চিনতে বিন্দুমাত্র অসুবিধা হয় না। তবে নওশীনের প্রতি তার কৃতজ্ঞতা এ জীবনেও শেষ হবে না। ওই মানুষটার কারণেই আজ এই চমৎকার জীবনের অধিকারী ওরা। ডিভোর্সের পর আশরাত পরিষ্কার গলায় জানিয়ে দিয়েছিল নওশীনকে এড়িয়ে চলতে, ম্যাম সম্বোধন না করতে। চাকরি জীবনে আশরাদের এই একটা মাত্র নির্দেশ অমান্য করেছে ওরা। নওশীনকে অসম্মান করা তার পক্ষে সম্ভব নয়। সে চিরকাল ওরার ম্যাম হয়েই থাকবে। অতীতের চিন্তাগুলো মস্তিষ্কে জড়ো হওয়ায় হাঁপিয়ে উঠেছে ওরা।
গাড়িটা এক সাইডে পার্ক করে পাশে থাকা পানির বোতলটায় চুমুক দিল। মনের অজান্তেই তার চোখ পড়ল ঘুমন্ত কথার নিষ্পাপ মুখটার দিকে। 7-5 কথার মাঝে মেয়েটা সেই কখন ঘুমিয়ে পড়েছে। এই মেয়েটার সঙ্গে অরার শৈশবের কোনো সাদৃশ্য নেই, আবার যেন অদ্ভুত এক সাদৃশ্য আছে। কথা তার এই ছোট্ট জীবনে বাবা মা হিসেবে পেয়েছে চমৎকার দুজন মানুষকে। কথার জন্য তার বাবা মায়ের কেউই প্রাণ দিতে রাজি। পূর্ণতার মাঝেই যেন বিরাট এক অপূর্ণতা। সুখী পরিবার কাকে বলে এই মেয়েটা তা জানে না। অন্যদিকে ওরা তার শৈশবে একটা পরিবার পেলেও পায়নি বাবা মায়ের ছায়াটুকু। আরশাদের বাড়ির স্বল্প দূরে অবস্থান করছে গাড়িটা। হঠাৎ কথার চোখে পড়ল কেএফসির বিশাল আউটলেট। সেই থেকে মেয়েটা জেদ ধরে বসলো সেখানে যাওয়ার। কথা অবিকল বাবার জেদটা পেয়েছে। সেই জেদের কাছে পরাজয় স্বীকার না করার সাধ্য কারণে। তাছাড়া দীর্ঘক্ষণ ড্রাইভ করে অরারও খুব ক্ষুধা পেয়েছে, তাই গাড়িটা পার্ক করে রেখে দুজনে হাত ধরাধরি করে ঢুকে পড়লো সেখানে। এই গাড়িটা আরশাদের 4 নম্বর গাড়ি। তার বাড়ির গ্যারেজে 4টি বিলাসবহুল দামি গাড়ি সারিবদ্ধভাবে সাজানো থাকে। মানুষ যেমন সকালে ঘুম থেকে উঠে পুরো দিনের জন্য নিজের পোশাক নির্বাচন করে, আরশাদ তেমনি ঘুম থেকে উঠে নির্বাচন করে আজ কোন গাড়িতে করে শুটিংয়ে যাবে। কেএফসির ভেতরে ঢুকে দুজনা শেষ প্রান্তের একটা টেবিলে বসে পড়ল। চোখের সামনে বাচ্চাদের জন্য উন্মুক্ত প্লেগ্রাউন্ড, অথচ কথা লক্ষ্মী মেয়ের মতো অরার গা ঘেঁষে বসে আছে। প্লেগ্রাউন্ডে অন্যান্য বাচ্চারা গিজগিজ করছে। কথার এত সব মানুষের ভিড়ে খেলতে ভালো লাগে না। স্বল্প সময়ের মধ্যেই তাদের অর্ডার চলে এলো। কথা বার্গারে কামড় দিয়ে কৌতূহলী গলায় বলল, আচ্ছা, ওরা বড় হয়ে তুমি কি নিজের নাম নিজেই রেখেছো? মনে মনে অবাক না হয়ে পারল না ওরা। নামের রহস্যের সেই কথোপকথন মেয়েটা এখনো মনে করে বসে আছে। ওরা স্বাভাবিক ভঙ্গিতে বলল, তাহলে কে রেখেছে? তোমার বাবা। কথা হতবাক গলায় বলল, সত্যি? আমার নামও তো বাবা রেখেছে, তাই না? আমাদের দুজনেরই নামে বাবা রেখেছে, এই জন্যই আমরা বেস্ট ফ্রেন্ডস। কথাগুলো এক নিঃশ্বাসে বলে খিলখিল করে হেসে উঠল কথা। ওরা এক দৃষ্টিতে তাকিয়ে রইল অনিন্দ সুন্দর সেই হাসির দিকে। বাচ্চাদের হাসি একেবারে নির্ভেজাল হয় বলেই হয়তো সেই হাসির সৌন্দর্য এতটা উজ্জ্বল। ওরা এর আগেও খেয়াল করেছে কথা যখন হাসে তার চারিপাশে সবকিছুই হেসে ওঠে। রিংটোনের আওয়াজে সম্বিত ফিরে পেল ওরা। মোবাইল স্ক্রিনে ভেসে উঠছে তার স্যারের নাম। এক মুহূর্ত দেরি না করে তৎক্ষণাৎ কল রিসিভ করলো ওরা। আরশাদ অপর প্রান্ত থেকে গম্ভীর গলায় বলল, কোথায় তোমরা? আমরা কাছাকাছি আছি স্যার। কথার ক্ষুধা লেগেছিল তাই ওকে নিয়ে কেএফসিতে এসেছি। বেশি দেরি করবে না, এমনিতেই সন্দেহ হয়ে আসছে। জি স্যার। কথা কোথায়? ওকে দাও তো। ওরা ফোনটা কথার দিকে বাড়িয়ে দিয়ে ফিসফিস করে বলল, বাবা। কথা সঙ্গে সঙ্গে ফোনটা ওরার হাত থেকে কেড়ে নিয়ে উৎফুল্ল ভঙ্গিতে বলল, বাবা জানো, আমি তোমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছি। মুহূর্তেই আরশাদের কণ্ঠস্বর বদলে গেল। গাম্ভীর্যকে সরিয়ে তার স্থান দখল করে নিল একরাশ মুগ্ধতা। আরশাদ হাসি মুখে বলল, তাই নাকি? কি সারপ্রাইজ এনেছে আমার প্রিন্সেসটা? কথা দুষ্টুমি মাখা কণ্ঠে বলল, সেটা তো বলা যাবে না, বলে দিলে এটা সারপ্রাইজ হলো কি করে? তাও তো ঠিক। আচ্ছা তুই তাড়াতাড়ি চলে আয়, আমি কিন্তু সারপ্রাইজের জন্য বেশিক্ষণ ওয়েট করতে পারবো না। আমি তো তাড়াতাড়ি যেতে চেয়েছিলাম, সব দোষ অরার। এত আস্তে ড্রাইভ করে, তুমি কিন্তু ওরাকে খুব করে বকা দেবে। কথাটা শুনে কথার চোখের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল ওরা। তার এমন মুখভঙ্গি দেখে আবারও ফিক করে হেসে দিল কথা। আরশাদ শান্ত গলায় বলল, ঠিক আছে, বকে দেব, তুই তাড়াতাড়ি চলে যেত। বাবা সেই সকাল থেকে ওয়েট করেছে। আরশাদের মধ্যে একটা সময় অবস্থান করত হাস্যোজ্জ্বল প্রাণবন্ত একটা মানুষ। সেই মানুষটা সকল কিছুর মাঝেও বিচিত্র এক আনন্দ খুঁজে বেড়াতো। প্রতি পদে যে মানুষটার প্রয়োজন হতো নতুন কোনো অ্যাডভেঞ্চার। বহু বছর আগের ঘটনা সবে আরশাদের প্রথম সিনেমা আষাঢ়ে মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম সপ্তাহে যা বক্স অফিস করেছে বাজিমাত। ভক্তদের হৃদয়ে জায়গা করে নেওয়ার জন্য আরশাদের ওই একটা সিনেমায় যথেষ্ট ছিল। তবে আষাঢ়ের সিনেমাটার শুটিংয়ের সময়ে জনপ্রিয়তা ছিটেফোঁটাও ছিল না তার। খুব স্বাভাবিকভাবেই তার পারিশ্রমিক হিসেবে আহামরি অঙ্কের টাকা পায়নি। এই ইন্ডাস্ট্রির একটা বাজে নিয়ম হলো নবাগত নায়ক নায়িকাদের নামমাত্র অঙ্কের পারিশ্রমিক দেওয়া। প্রযোজকদের ধারণা সিনেমার মুখ্য চরিত্র হিসেবে নতুন কাউকে সুযোগ দেওয়া হচ্ছে এই অনেক, আবার বেশি টাকা দিতে হবে কেন? প্রথম সিনেমা মুক্তির পর কি যেন মনে করে আরশাদ চলে যায় আর্ট গ্যালারিতে। চিত্রকর্মের প্রতি আকর্ষণ তার কোনো কালেই ছিল না, তবুও সেই গ্যালারিতে অদ্ভুত সুন্দর একটা পেন্টিং নজর কাড়ে তার। সেই ছবিতে পর্বত সমান ঢেউয়ের সামনে নির্ভয়ে দাঁড়িয়ে আছে এক তরুণী, যেন জীবনে চলার পথে যত বাধা বিপত্তি আসুক না কেন ঠিক এভাবে দৃঢ় ভঙ্গিতে মোকাবেলা করে যাবে তাকে।
এক দেখায় ছবিটা মনে ধরে যায় আরশাদের। ছবিটা দেখার পর বারবার মনে হতে থাকে এই পৃথিবীতে যত সৌন্দর্য আছে সব তার দেখা হয়ে গেছে। সেই ছবি আবার এঁকেছে এ যুগের বিখ্যাত কোনো চিত্রশিল্পী, কাজেই দামটাও বেশ চড়া। আরশাদ সেসব পরোয়া না করে প্রথম সিনেমা থেকে উপার্জিত সকল অর্থ দিয়ে কিনে ফেলল ছবিটা। পর মুহূর্তে মনে হলো বিরাট বোকামি হয়ে গেছে। সকলে তাকে দেখবে সিনেমার পর্দায়, তার বসার ঘরে ঝুলন্ত পেন্টিংকেও দেখতে আসবে না। উচিত ছিল টাকাগুলো বুদ্ধি খাটিয়ে খরচ করা। পেন্টিং কেনার ফলে অর্থের অভাবে পরবর্তী সিনেমার কস্টিউম জোগাড় করতে হিমশিম খেতে হয় তাকে। নিজের পাগলামির জন্য সেবারই প্রথম ঝামেলায় পড়তে হয়নি তাকে। এবারের কথা, আরশাদের জনপ্রিয়তা তখন একেবারেই তুঙ্গে। দেশের আনাচে কানাচে যে কেউ সিনেমা জগতের অন্যান্য কাউকে না চিনলেও আরশাদ হককে ঠিকই চেনে। জনপ্রিয়তা তখন এতটাই বেড়ে গেছে যে আরশাদ রাস্তায় বের হলে তার চারিদিকে জড়ো হয় শত শত মানুষ। তবুও এক দুঃসাহসিক পরিকল্পনা করে ফেলল আরশাদ। তার প্রিয় ও ব্যান্ড দল সেবার দীর্ঘ 5 বছর পর কনসার্ট করছে, তাও আবার চিটাগংয়ে। যে ব্যান্ডের গান শুনে আরশাদ বড় হয়েছে, সরাসরি তাদের গান শোনার সুযোগ হাতছাড়া করার প্রশ্নই ওঠে না। তবে সমস্যা হলো সুপারস্টার আরশাদ কনসার্টে গেলে কেউ আর গান শুনবে না, সকল দর্শক তার পেছনে পড়ে যাবে। অ্যাডভেঞ্চারে ভয় না পাওয়া আরশাদ স্কুল জীবনে 3 জন বন্ধুদের নিয়ে কনসার্টের দিন সকাল সকাল প্লেনে করে পৌঁছে গেল চিটাগং। পরিকল্পনা হলো সে কনসার্টে প্রবেশ করবে মাথায় ক্যাপ, চোখে সানগ্লাস আর মুখে মাস্ক পরে। এমন আবরণ ভেদ করে কারোর চিনতে পারার কথা নয় তাকে। হলো ঠিক তাই। আরশাদ ছদ্মবেশে জনসাধারণের মাঝ দিয়ে হেঁটে যাচ্ছে, অথচ কেউ তাকে চিনতে পারছে না। 4 বন্ধু নিজেদের মতো একটা জায়গা করে নিয়ে দাঁড়িয়ে পড়ল। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হলো গানের পর্ব। আনন্দ উল্লাসে আত্মহারা হয়ে উঠল আরশাদের সমস্ত অন্তরাত্মা। কোনোদিন ভাবতেও পারেনি নিজের সব থেকে প্রিয় গানগুলো এভাবে সরাসরি শোনার সুযোগ হবে। দীর্ঘ সময় গলা মেলালো শিল্পীদের সঙ্গে, তবুও বিন্দুমাত্র ক্লান্ত হলো না। উচ্ছ্বাসে ডুবে গিয়ে বন্ধুদের সঙ্গে কথা বলতে বলতে কয়েক সেকেন্ডের জন্য চোখ থেকে সানগ্লাসটা খুলে হাতে নিয়েছিল আরশাদ। যদিও সঙ্গে সঙ্গে তা ফিরে গিয়েছিল তার চোখে, তবুও যেন বেশ দেরি হয়ে গেছে। অঢেল জনস্রোতের মাঝে কারণ নজরবন্দি হয়ে যায় ওই চোখ দুটো। সুপারস্টার আরশাদ হককে চেনার জন্য তার চোখ দুটোই যথেষ্ট। ব্যাস, বেঁধে গেল মহাবিপত্তি। চলন্ত গানের মাঝপথে দর্শকের স্রোত একসঙ্গে অগ্রসর হলো আরশাদের দিকে। এত শত মানুষের ভিড়ে বেচারাকে খুঁজে পাওয়ায় যেন দুঃসহ হয়ে উঠেছে। ভক্তরা চারিদিকে থেকেই ঘিরে ধরেছে আরশাদকে। কনসার্টে নিরাপত্তায় নিয়োজিত সকল সিকিউরিটি গার্ড তাকে বের করে আনার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে বারবার। সময় আর পরিস্থিতি যে মানুষকে কতটা বদলে দিতে পারে আরশাদকে না দেখলে বোঝার উপায় ছিল না। অ্যাডভেঞ্চার ওই প্রিয় মানুষটা কোথায় যে হারিয়ে গেছে। সবকিছুতেই বাড়তি আনন্দ উল্লাস খুঁজে বেড়ানো আরশাদ নিজের অজান্তেই কেমন নিশ্চুপ হয়ে গেছে। একসময় ব্যান্ডের গানের জন্য যে মানুষটা পাগল হয়ে থাকতো, তার আজ পুরো একটা গান শেষ করার ধৈর্য নেই। আগে হুটহাট কিছু একটা পছন্দ হলে কিনে ফেললে এখন আর সেই ইচ্ছাই নেই। আরশাদের অন্যতম আরেকটি শখ হলো বই পড়া। ক্লাস 10 থেকে শুরু হয়েছে তার বই সংগ্রহের অভ্যাস। সেই থেকে তার সংগ্রহ করা শত শত বই স্থান পেয়েছে বাড়ির বিশাল লাইব্রেরিতে। আগে হাজারো ব্যস্ততার মাঝেও হুটহাট লাইব্রেরি ঢুকে বই নিয়ে বসে পড়তো আরশাদ। এমনও হয়েছে রাত পেরিয়ে ভোর হয়ে গেছে, অথচ তার পড়া শেষ হয়নি। আজ বছর পেরিয়ে গেল সেই আরশাদ নিজের হাতে গড়ে তোলা লাইব্রেরিতে যায় না। পৃথিবীর সবকিছুই যেখানে আরশাদকে মুগ্ধ করতে ব্যর্থ, সেখানে তার মুগ্ধতার একমাত্র উৎস কথা। সকল প্রিয় জিনিসের প্রতি আগ্রহ নিস্তেজ হয়ে গেলেও এই একটা মানুষের প্রতি আগ্রহ তার দিন দিন বেড়েই যাবে। কথাই তার বেঁচে থাকার একমাত্র অনুপ্রেরণা। লম্বা সময় গাড়ির ভেতর থেকে চুলগুলো এলোমেলো হয়ে গেছে কথার। অরাতায় লেডিস ওয়াশরুমের প্রকাণ্ড আয়নার সামনে যত্ন নিয়ে আছড়ে দিচ্ছে তার চুলগুলো। এই ফাঁকে কখন যে একটা মেয়ে এসে তাদের পাশে দাঁড়িয়েছে কে জানে। মেয়েটা উৎফুল্ল ভঙ্গিতে বলল, ও মাই গড, ও আরশাদ হকের মেয়ে না? ওরা চমকে উঠে মেয়েটার দিকে তাকিয়ে বলল,